সুপ্রিয় শ্রোতা এবং দর্শকবৃন্দ যারা দেখছেন আমাদের এই সরাসরি লাইভ প্রোগ্রাম, আজকে আমরা আলোচনা করব, এর আগেও আমরা করেছি, আজকে আমরা আলোচনা করব এই করোনা কালে বাংলাদেশে অসংখ্য স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ এর সাথে যুক্ত আছেন, তাদের অভিজ্ঞতা আমরা শুনবো এবং তাদের মাধ্যমে আমরা উৎসাহিত হওয়ার চেষ্টা করছি। আজকে আমাদের এই আলোচনায় আমাদের সাথে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, এবং তিনি একই সাথে করোনা দুর্গত কেন্দ্রের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। সামিনা লুৎফা, উনার ডাক নাম নিত্রা। নিত্রা আপুকে আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন এত বেশি ওনাকে আমরা কাছে পেয়েছি বিভিন্ন লড়াই সংগ্রামে, ফলে নিত্রাপু বলে আমরা অভ্যস্ত। ফলে আজকেও নিত্রাপু, আপনি যদি কোনো আপত্তি না থাকে, আপনাকে নিত্রাপু বলে আমি সম্বোধন করতে চাই, যেটা ইজি হবে আমার জন্য। অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আজকে এই আলোচনার আগে আমরা একটু বলতে চাই যে করোনা দুর্গত কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিত্রাপু সহ আরো একজন শিক্ষকের সাথে যুক্ত। তিনি সরাসরি আমার শিক্ষক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক তানজিমউদ্দিন খান, আইআর ডিপার্টমেন্টের। তিনি এই কেন্দ্রের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। অধ্যাপক, আচ্ছা। তো উনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন রাজনৈতিক সংগঠক মাসুদ খান। এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই তারা আমাদেরকে দেখছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই লাইভ প্রোগ্রামে আপনারা কমেন্ট করতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, সেগুলো আমরা চেষ্টা করব আমাদের স্ক্রিনে দেখানোর জন্য। নিত্রাপু, আমরা আলোচনায় ঢুকে পড়ি। হ্যাঁ, অবশ্যই। আপনারা জানেন যে সারা দেশেই এই তৎপরতা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে নিত্রাপু, আপনি এই উদ্যোগটা নিয়েছেন। আমরা জানি সারা দেশে অনেক শিক্ষক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছে। ফলে আপনাদের এই করোনা দুর্গত কেন্দ্রের এই কাজে আপনারা প্রথম জানতে চাই যে আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে কি ধরনের সাড়া পাচ্ছেন, আপনাদের উদ্যোগের পাশে তারা কিভাবে সাড়া দিচ্ছেন? আসলে শিক্ষক সমাজ তো মানে কোনো একটা হোমোজেনাস ব্যাপার না। শিক্ষকদের মধ্যে নানান রকম শিক্ষক আছেন। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও অনেকে আছেন যারা একদম শুরু থেকেই করোনা দুর্গত সহযোগিতা কেন্দ্রের পাশে থেকেছেন। নানান রকম অনুদান বা আমাদেরকে অন্য জায়গা থেকে অনুদান জোগাড় করে দেয়া, এই বিষয়গুলো ওনারা দেখেছেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই আছেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন তো আমাদের সাথে যুগ্ম আহ্বায়ক হিসেবেই আছেন, সাজ্জাদ জাহিদ। তো এই আছেন শিক্ষকরা, আবার নাইও শিক্ষকরা। তো শিক্ষকদেরও তো ধরন আছে। আবার কেউ কেউ হয়তো ব্যক্তি উদ্যোগে নিজেই কোনো একটি মাধ্যমে শিক্ষার্থীদের সাহায্য করার চেষ্টা করছেন। অনেকেই অনেক রকম ভাবে স্বেচ্ছাশ্রম দিয়ে এবং নিজের যেটুকু অর্থ আছে সেটুকু দিয়ে চেষ্টা করছেন সাহায্য করতে। এর মধ্যে একটা জিনিস একটু বলে নেই, করোনা দুর্গত সহযোগিতা কেন্দ্র নিয়ে আজকে বেশি আলাপ করব, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও একটা বিরাট অংশ কিন্তু শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষের সন্তানেরা, এবং তারা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। সুতরাং যেটা হলো যে মার্চের লকডাউনের পর আপনারা জানেন যে মানে মার্চের অনেক আগে থেকেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল। মানে লকডাউন তো অঘোষিত লকডাউনটা 24শে মার্চ এসে হচ্ছে, তো বিশ্ববিদ্যালয় তো আরো আগেই বন্ধ হয়ে গেছে, হল প্যাকেট হয়ে গেছে। তার ফলে ছাত্রছাত্রীরা সবাই বাড়িতে চলে গেছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এবং আমরা মার্চের শেষের দিক থেকে খবর পাওয়া শুরু করলাম যে অনেকে কিছু বেশ অসুবিধাতেও আছে। কারণ অনেকেই তো আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই কিন্তু টিউশনি করেন এবং এই ধরনের আয়মূলক কাজের সাথে যুক্ত, যা দিয়ে তাদের চলে। তো তার ফলে আমরা বিভাগ থেকেও কিন্তু আমাদের, আপনারা সৈকত তো জানবে যে আমাদের বিভাগ বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় বিভাগের একটি, সবচেয়ে ছাত্র সংখ্যা যাদের, তাদের একটা বিভাগ আমাদের। তো আমরা যেটা করেছিলাম তখন কিন্তু আমাদের বিভাগের শিক্ষকরা খুব দ্রুত একসাথে হয়ে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি, এবং বিভাগের কল্যাণ তহবিল এবং অন্যান্য যা কিছু আছে সেই সব জায়গা থেকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেখান থেকে কিন্তু আমরা প্রায় 80 জন শিক্ষার্থীকে
অলরেডি সাহায্য করে ফেলেছি, মানে সহযোগিতা পাঠিয়েছি আমরা এপ্রিলেই। আরো চিন্তায় আছে যে পরের মাসে কি করব সেটা নিয়ে আমরা এখন ভাবনা চিন্তা করছি, এবং আমাদের অনেকেরই ব্যক্তিগত আর্থিক মানে কন্ট্রিবিউশন আছে এখানে, অনেক অনেক শিক্ষকরাই দিয়েছেন এবং সেটার মাধ্যমে এটা হয়েছে। মূলত এটা আসলে বিভাগীয় যিনি প্রধান তার একটু উদ্যোগ থাকলেই হয়, এবং আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের আরো বেশ কয়েকটা বিভাগে এরকম করা হয়েছে সেটা আমরা জানি। তো সেরকম কিছু উদ্যোগ আছে, শান্তা তাওহিদারা ডিইউডিএস থেকে করছেন, এরকম আছে, কিন্তু খুব সমন্বিত নয়, শিক্ষকদের ক্ষেত্রে অন্তত খুব সমন্বিত নয়। এই প্রশ্নটা আসবো, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আসলে যারা আপনাদের সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। নেত্রাপু, এই যে আপনারা করোনা দুর্গত কেন্দ্র আসলে কি ধরনের কি প্রক্রিয়াতে এই কাজগুলো করছেন, অর্থাৎ কি করছেন? এটা কি শুধুমাত্র খাদ্য সামগ্রী দিচ্ছেন নাকি আর্থিকভাবে দাঁড়াচ্ছেন? আসলে এই তথ্যগুলো কিভাবে জোগাড় করছেন, এগুলো যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমাদের একটু অভিজ্ঞতাটা বাড়ত। জি আচ্ছা, আমি একটু বলেই নেই, করোনা দুর্গত সহযোগিতা কেন্দ্র আসলে শুরু, মানে আমাদের সহযোগিতা দেয়া শুরু হয়েছে মার্চের শেষ সপ্তাহে, মানে 29শে মার্চ থেকে আমরা ডিসবার্স করা শুরু করেছি। এবং প্রথম দিকে যেহেতু আসলে আমরা নিজেদেরও কোনো সাংগঠনিক স্ট্রাকচার ওইভাবে ছিল না, এখনো তৈরি হয়নি, কিন্তু কিছু মানে স্বেচ্ছাসেবীদের যুক্ত করা গেছে, সবটাই ফেসবুকের মাধ্যমে। এবং পুরো প্রক্রিয়াটাই ফেসবুকে একটা গ্রুপ তৈরি করে সেখানে সমমনা যারা ছিল, যাদেরকে মনে করা হয়েছে যে কাজে সহযোগিতা করবেন, তারা সকলে মিলে এক জায়গায় হয়েছেন। একটা 7 সদস্য বিশিষ্ট একটা কমিটির মতো আছে, আর এর বাইরে মোটামুটি সকলেই স্বেচ্ছাসেবী আর কি। তো এই স্বেচ্ছাসেবকদের বিভিন্ন টিমে ভাগ করা হয়েছে, এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমেই প্রথমত আসলে লিস্ট গুলো এসেছে। এবং আমাদের সাথে যুক্ত বেশ কিছু সংগঠন, যেমন ধরা যাক তুমি যদি আমাদের সংগঠন, আমাদের একজন স্বেচ্ছাসেবক হও, তোমার যে সংগঠন, রাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের ধরা যাক একটা লিস্ট আছে বিভিন্ন এলাকার, সেরকম কোন একজন রাজনৈতিক সংগঠন ওই এলাকার হয়তো লিস্ট আমাদের দিয়েছেন, কেরানীগঞ্জে বা কামরাঙ্গীর লিস্ট আসা শুরু করলো। প্রথম দিকে আমরা রাষ্ট্রচিন্তা বা মাহবুব সুমনের ক্লাইমেট অ্যাকশন এরকম উদ্যোগে, মানে স্বতন্ত্র এবং স্বাধীন যে উদ্যোগগুলো আছে সেগুলোকে কিছুটা আর্থিক সহযোগিতা দিয়ে সাথে থাকার চেষ্টা করেছি। পরবর্তীতে যেটা শুরু হয়েছে যে আমরা দেখলাম যে এইভাবে আসলে আমাদের স্বেচ্ছাসেবকরাই আমাদের জন্য প্রচুর লিস্ট নিয়ে হাজির হচ্ছিলেন, ওনাদের এলাকার আশেপাশের যারা, যাদের কথা ওনারা জানতে পারছিলেন, সিএনজি চালক, শ্রমিক, রিক্সা শ্রমিক, এদের প্রচুর, বিশেষ করে ঢাকায় এই সমস্ত মানে মানুষদেরকে আমরা স্বেচ্ছাসেবকদের মাধ্যমেই পেয়েছি। এবং তাদেরকে আমরা প্রথম দিকে, যেহেতু আমাদের কোনো স্বেচ্ছাসেবক ছিল না এবং আমরা আসলে ওই শারীরিক দূরত্ব রাখার কারণেও আমরা আসলে কেউ কোথাও যেতে দিতে চাইনি, আমি আমার টিম মেম্বার, অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, এবং আমাদের পিপি নিয়ে তখন একটা বিরাট গন্ডগোল চলছে, আপনারা বুঝতে পারছেন। এপ্রিলের প্রথম সপ্তাহ, তখনও পিপি ডাক্তাররা পায় নাই। এই পরিস্থিতিতে পিপি কি, মানে কিভাবে আমরা পাবো, এবং আমাদের কাছে সার্জিক্যাল মাস্কই ছিল, এর বেশি আর কিছু ছিল না। তো আমি আমার যে 3-4 জন স্বেচ্ছাসেবক, তাদেরকে আমি এই রিস্কের মধ্যে পাঠাতে চাইনি। তো প্রথম দিকে আমরা বিকাশ নম্বর নিয়ে আমরা বিকাশ করে দিয়েছিলাম, হয়তো একজন ব্যক্তি বা 2জন ব্যক্তি চেষ্টা করেছি খাদ্য সামগ্রী কাউকে, যখন যেখানে যে পরিস্থিতিতে যেই সাহায্য সহযোগিতাটা করা আমাদের জন্য এবং ওনার জন্য সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট, সেই পদ্ধতিতে আমরা গিয়েছি। তো প্রথম দিকে বেশিরভাগই সিঙ্গেল কেস আসতো, বা একসাথে একটা লিস্ট এসেছে, যে সংগঠক লিস্টটা দিয়েছেন ওনাকেই আমরা টাকাটা দিয়ে দিতাম বিকাশ করে বা নগদে, এবং উনি সেই টাকাটা তুলে ওই যে কোনো একটি স্থানীয় দোকানে প্যাকেটগুলো তৈরি করে ওখানে রাখতেন। এবং আমাদের বারবার বলা ছিল শারীরিক দূরত্বের ব্যাপারটা অবশ্যই মেনটেন করতে হবে। সেজন্য আমরা যেটা বারবার বলেছি ওনাদেরকে, যারাই সংগঠক, যে ওনারা যেন মানে 10 মিনিট পর পর একজনকে ফোন করেন, আচ্ছা আচ্ছা, যাতে একসাথে ভিড় না হয়, যাতে এলাকায়ও মানুষ বুঝতে না পারে যে একটা কিছু হচ্ছে। তার ফলে অনেক সময় হয় কি, আমাদের তো সামর্থ্য সীমিত, আমরা হয়তো একটা এলাকায় 20 জনের জন্য ব্যবস্থা করে দিলাম, কিন্তু ওই এলাকায় আসলে আরো 10 জন আছেন, কিন্তু ওই মুহূর্তে আমাদের পক্ষে হয়তো দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে তাকে বলেছি যে পরবর্তীতে আবার লিস্ট পাঠালে আবার দেওয়ার চেষ্টা করব, কিন্তু প্রত্যেকবার যারা আছেন তাদেরকে এইভাবে দেওয়ার চেষ্টা করেছি। যেখানে আমাদের স্বেচ্ছাসেবক পেয়েছি, যেখানে পাই নাই সেখানে হয়তো ধরা যাক কুষ্টিয়া থেকে একজন কেউ ফোন করেছেন, এবং এখানে দ্বিতীয় যে ব্যাপারটা শুরু হলো সেটা হচ্ছে ফোনের ব্যাপার শুরু হলো। আমাদের সমন্বয়ক এবং হ্যাঁ, আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব আরো কয়েকজনের নাম্বার দেয়া আছে, বিশেষ করে যাদের নম্বর বিকাশটা দেয়া আছে তাদের ফোনে অনেক মানুষ ফোন করতে শুরু করলেন। এবং যখন এই ফেসবুকের মাধ্যমে আমরা আসলে প্রচারটা করেছিলাম অনুদানে পাওয়া যাবে সেই জন্য,
কিন্তু প্রচার আচ্ছা। করার পরে দেখা গেল যে আরো বেশি মানুষের চাহিদা আমাদের কাছে আসা শুরু চাহিদাটাই বেরিয়ে আসা শুরু করলো। চাহিদাটাই বেশি আসা শুরু করলো। কারণ আমরা যখন অনুদান পেয়েছি 10 টাকাও পেয়েছি, 100 টাকাও পেয়েছি। কিন্তু যখন চাহিদা আসা শুরু করলো তখন আমরা দেখলাম যে একটু আমাদের অসুবিধা হচ্ছে, যে আমরা অনেক বেশি চাহিদা চলে আসলো। কিন্তু তখন আসলে আমাদের কিছু করার ছিল না। ফোন করে যখন বলেন কথা কেউ, মানে এগুলো এক্সপেরিয়েন্সেরই অংশ, মানে এগুলো হয়তো না, আমাদের নিশ্চয়ই। যারা ফোন ধরে, মানে দুদিনের মাথায় আমি ফোন ধরা বাদ দিয়ে দিলাম, কারণ আমি বললাম যে ফোন যদি ধরতে থাকে তাহলে আমার মানে আমার আর ফাংশনিং থাকবে না ব্রেন। তো আমরা একজনকে কল সেন্টার হিসেবে মানে একজনকে আমাদের একজন ভলান্টিয়ারকে একদম একদম খালি ফোনই ধরে, এই কাজেই ওকে রাখা হলো, যে একজন ভলান্টিয়ার শুধু ফোন ফোন ধরা এবং লিস্টিং করা। হ্যাঁ, ফোনের যে চাহিদাগুলো সেগুলো নিচ্ছে, বিকাশ নাম্বার, নগদ নাম্বার, ঠিকানা ইত্যাদি ইত্যাদি। আমরা সবটাই রাখছি, কারণ অনেক সময় খাদ্য সামগ্রী পৌঁছানোর মতো লোক পাওয়া গেলে আমরা সেটা খাদ্য সামগ্রী পৌঁছাতে চাই টাকার চাইতে। কারণ টাকাটা অনেক সময় হয় কি, মানে খরচটা আমাদের দিক থেকে বেশি হয়ে যায়, আর টাকা সরাসরি পেলে অনেক ফেক চাহিদাও তৈরি হয়। তার ফলে ধরা যাক উনি বলেছেন যে আমি ফোন করছি ফরিদপুর থেকে, কিন্তু আসলে উনি আসলে ঢাকাতেই না। এবং আমরা হয়তো পরে যখন ফরিদপুরে আমরা দিতে গেলাম, ফরিদপুরে একটা ইউনিক এক্সপিরিয়েন্স। ফরিদপুরে যখন আমরা দিতে দেখলাম, ফরিদপুর থেকে অসংখ্য, মানে অনেক আসা শুরু করলো, 20-25টা দিয়ে দেওয়ার পরে দেখি আরো 20টা চলে আসছে একদিনে। তখন আমরা চিন্তা করলাম যে তাহলে ফরিদপুরে অনেক কিছু একটা ঝামেলা হচ্ছে, আমরা ওখানে যাই। তো ওখানে তখন ওখানকার স্থানীয় লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, যোগাযোগ করলাম, এবং ওখানে তখন ওনাদেরকে লিস্টটা দেওয়ার পর দেখা গেল ওখানে 2 জন আছেন যাদের একজন আসলে জানেনই না যে ওনার নাম্বার দেওয়া হয়েছে, বিকাশ নাম্বার, এবং উনি থাকেন নোয়াখালীতে, এবং মানে ওনাকে কোনোভাবে পৌঁছানোর কোনো উপায়, এবং পরবর্তীতে 2-3 বার ফোন করে বোঝা গেল যে ওটা আসলে কেউ একজন দুষ্টামি করছিলেন। মানে এটাও আছে, মানে এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে হলো যে এটা একটা কাউকে একটা মানে একটা প্র্যাঙ্ক ছিল। আর একজন বললেন যে ওনার নিজের প্রয়োজন নাই, কিন্তু ওনার পাশের বাসার কারো একজনের প্রয়োজন আছে। পরে আমরা ওইভাবে আমাদের যারা ওখানে লোকাল স্বেচ্ছাসেবক যারা ছিলেন, আমরা করব জয় বলে একটা গ্রুপ, ওরা এবং ঋতু ফাউন্ডেশন ওরা নিজেরা যোগাযোগ করে যখন দেখলো যে এই 2টা প্যাকেট কোথাও দেওয়া যাচ্ছে না, ওদের জানা মতে যারা সত্যিকারের নিডি তাদেরকে দিয়ে দিল। এইভাবে আমরা করছি অনেক, বেশিরভাগ জায়গাতেই আমরা চেষ্টা করছি লোকাল যারা ভলান্টিয়ারিং করছেন, যেমন ধরেন ঢাকার ভেতরে ভাতের জন্য একটি মৃত্যুও নয়, মার যে মৌলিক বাংলা, ওরা হচ্ছে ঢাকার ভেতরে কিন্তু প্রচুর কাজ করছে, কারণ ওরা রাস্তায় আছে এবং ওরা দিয়ে যাচ্ছে। আমাদের বটতলার গ্রুপের একজন আছে আফজালুল টিপু, ও এমনিতে একজন সংবাদ মাধ্যম কর্মী, কিন্তু সে অফিস ছুটি হলেই এসব করে বেড়াচ্ছে। তার ফলে যখনই আমার ঢাকার ভেতরে কোথাও প্রয়োজন, তখন আমি ওকে ফোন করছি, বা প্রভাকে ফোন করছি, বা মৌলিক বাংলার ওদেরকে ফোন করছি যে কে এই জায়গায় আমাকে হেল্প করতে পারবে। যেমন খিলগাঁও বা যাত্রাবাড়ি অনেক কেস চলে আসলো, তখন আমরা ওখানে দিচ্ছি। আবার যেরকম এই যে আমি কমেন্ট দেখতে পাচ্ছি গার্মেন্টস শ্রমিকদেরকে ব্যাপারে, একদম প্রথম দিকে কিন্তু গার্মেন্টস সংহতিকে আমরা চেষ্টা করেছি দিতে। তারপরে যখন এটা অবশ্য আমরা সংস্কৃতি কর্মী বৃন্দ থেকেই দিয়েছিলাম, আমরা যে সংস্কৃতি কর্মীদের একটা প্ল্যাটফর্ম ছিল ওখানেও আমরা এটা করেছিলাম। আর এখন যেটা হচ্ছে যে গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে যে বিভিন্ন জায়গায় কাজ আছে, তারা যদি আমাদেরকে জানান তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করছি। যেমন আমরা সিরাজগঞ্জের হিজরা সম্প্রদায়ের 17টা পরিবারের কাছে গেছি, কারণ ওখান থেকে আমাদের কাছে চাহিদা এসছে। কিংবা খুলনায় যেমন তোমাদের গণসংহতির একটা সংগঠনের একজন সংগঠক ছিল, সে আমাদের সাথে যোগাযোগ করলো, 110টা পরিবার খালিশপুরে, তারা বদলি, তারা আলামিন, হ্যাঁ, মানে বদলি শ্রমিক। তো তারা যেহেতু বদলি শ্রমিক, তার ফলে সবসময় বেতনটা হচ্ছে না বা কাজটা নাই, তারপর তাদের ঘরে খাবার ছিল না। তখন আমরা গণসংহতি এবং আমরা মানে আমরা কিছু দিলাম, গণসংহতি কিছু দিল আর্থিকভাবে, দুটো ফান্ড মিলিয়ে একসাথে করা হলো। আবার ধরো হরিপুরে, মানে ঠাকুরগাঁও একেবারে সীমান্তবর্তী উপজেলা হরিপুর, সেখান থেকে আমাদের কাছে একজন সাংবাদিকের মাধ্যমে 63 জন একটা লিস্ট চলে আসলো। সেই লিস্ট আমরা চেক করলাম, চেক করে দেখলাম যে ওখানে আসলে খুবই দরিদ্র মানুষরা থাকেন। এবং তখন ফেসবুকে আমি দেখলাম আমার প্রাক্তন শিক্ষার্থী, এখন সে ঠাকুরগাঁয়ের এসি ম্যাজিস্ট্রেট, এবং ওকে আমি তখন সাথে সাথে নক করলাম যে আমাকে আপনি কিভাবে হেল্প করতে পারেন। তখন ওই হরিপুরের ইউএনওর সাথে যোগাযোগ করে দিল, ইউএনওর 5 কেজি চাল দিলেন, আর আমরা এখান থেকে টাকা দিলাম 2টা, মানে ওনার 5 কেজি চাল প্রত্যেক পরিবারে 5 কেজি চাল, আর আমাদের যে
যে টাকাটা ছিল এটা থেকে আরো চাল কেনা হলো, ডাল কেনা হলো, এইসব করে স্থানীয়ভাবেই একেবারে স্থানীয় যারা সংগঠক তারাই কিন্তু পুরো জিনিসটা অর্গানাইজ করে ওখানে দিলেন, শুধু আমরা এখান থেকে টাকাটা পাঠালাম এবং ইউএনওর সাথে স্থানীয় সংগঠকদের যোগাযোগটা করে দিলাম। এখন এইভাবেও আমরা কাজ করেছি। আবার মাহবুব সুমনের মতো যারা ওরা নারায়ণগঞ্জে আমার কোনো কেস আসলে আমি সুমনের কাছে পাঠিয়ে দিব, কারণ আমি জানি যে ও ওখানে যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কটা আমি ওখানে গিয়ে কাজ করার চাইতে সেটা সহজ হবে। কামরাঙ্গীর চরে আমাদের প্রচুর গৃহ শ্রমিকরা থাকেন, এমনকি আমার বাসায় যারা যে দুজন কাজ করেন ওনারাও কিন্তু কামরাঙ্গীর চরেই থাকেন, এবং কামরাঙ্গীর চরের ওই এলাকাটাতে রিক্সা শ্রমিক, গৃহ শ্রমিক এদের একটা বড় অংশ রয়েছে। কয়েকটা ছোট ছোট কারখানাও আছে, যেমন ম্যাটাডোর কলমের কারখানা, এই কারখানা শ্রমিকরাও আছেন ওই এলাকাটাতে, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর। আচ্ছা আচ্ছা, এটা কি সৈকত? আমি একটু জানতে চাচ্ছি, দেখা যাচ্ছে কি গণসংহতি আন্দোলনের পেজে? হ্যাঁ, দেখছে তো সবাই। আচ্ছা, সবাই দেখছে, আমি কমেন্টও পাচ্ছি। হ্যাঁ, আমাকে বাসা থেকে একজন বলছে যে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তো এটা গণসংহতি আন্দোলনের পেজে যাচ্ছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরেন এই সমস্ত জায়গাগুলোতে, ধরো যে হ্যাঁ, বা এই সমস্ত জায়গাগুলোতে আমরা আমাদের দু একজন সংগঠক পেলে সেখানে তাকে দিয়ে করা হচ্ছে, আর যখন পাচ্ছি না তখন নতুন করে খোঁজা হচ্ছে, বা যেখানে একটা দুটো কেস আসছে সেখানে হয়তো সরাসরি অর্থ সহযোগিতাই করা হচ্ছে। তবে অর্থ সহযোগিতা করার পরে যেটা হয়, খুব মানে প্রথম 2 সপ্তাহের মধ্যেই দেখা যায় ওই এলাকার আশপাশ থেকেই কিন্তু ফোন আসতে থাকে, কারণ ওরা মনে করে মানে ওনার মাধ্যমে জিনিসটা সার্কুলেট হয়ে যায়। হ্যাঁ, সার্কুলেট হয়ে যায়, ছড়ে যায়। তার ফলে আজকে আমি যেটা দেখলাম যে আমাদের 30 তারিখেও 42টা জেলা থেকে চাহিদা ছিল, আজকে আমাদের 54টা জেলা থেকে চাহিদা আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত পৌঁছতে পেরেছি বোধহয় 45টা জেলায়। কিছু কিছু জেলায় আমাদের বেশি কাজ আছে, কারণ হয়তো সেখানে সংগঠকরা বারবার ওখান থেকে লিস্ট পাঠাচ্ছেন। কিছু কিছু জেলায় কম আছে, কিন্তু আছে আর কি। এই তো হচ্ছে মোটামুটি। আমি জানি না তোমার আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। গার্মেন্টস শ্রমিকদের মধ্যে থেকে যদি লিস্ট পাঠানো হয় আমরা চেষ্টা করব ডেফিনেটলি। এখানে আপনার কথার প্রেক্ষিতে একটি কথা আমি করতে চাই, রিলেট করতে চাই, যে আপনি বললেন যে ঠাকুরগাঁয়ে আপনার স্টুডেন্টের মাধ্যমে আপনি অর্থাৎ স্থানীয় প্রশাসন কিংবা গভর্নমেন্টের বডিকে কাজে লাগিয়ে আপনারা এই কাজটা করেছেন, অর্থাৎ তাদের হেল্প মানে নিয়ে কাজটা সহজ হয়েছে। তো রাষ্ট্র তো আসলে চাইলে এই সমন্বয়টা, এই যে আপনাদের মতো আমাদের মতো যারা সামাজিক উদ্যোগ নিচ্ছেন, এই সামাজিক উদ্যোগগুলোতে রাষ্ট্রীয় বডিকে কাজে লাগিয়ে, রাষ্ট্রীয় প্রশাসনকে কাজে লাগিয়ে আরো ইজিলি এবং অনেক সুন্দর করে করতে পারতো। এইটা আসলে আপনার কি মতামত? আসলে কি তাই ব্যাপারটা আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে? এটা তো আসলে রাষ্ট্রেরই কাজ। এই যে এত উন্নয়নের কথা বলা হয়, আমাদের দেশে এত উন্নয়ন হয়েছে, আমরা তো মানে বাড়ি গাড়ি ফ্লাইওভার করছি, এত সেতু বানাচ্ছি, তো এই উন্নয়নের সাথে সাথে তো এই উন্নয়নও হওয়ার কথা, এই সাপ্লাই চেইন তো স্বাভাবিক থাকার কথা। আমার কৃষক যে পণ্য উৎপাদন করছে সেই পণ্য তো রাস্তায় ফেলে দেওয়ার কথা না। পরিস্থিতি জটিল হলেও রাষ্ট্রের তো সেই সক্ষমতা থাকার কথা যে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, খাদ্য মন্ত্রণালয়ের অফিসার থাকার কথা, যারা ওইখানে কাছ থেকে ওই পণ্যটা কিনে নিয়ে আসতে পারে, কিংবা আমাদের যে বিএডিসি আছে যারা পণ্যগুলো কিনে তারপর আবার সিটিজেনদেরকে দিতে পারে, যখন এরকম একটা পরিস্থিতি আসতে যাচ্ছে আমরা বুঝতে পারছিলাম। কিন্তু সেই প্রস্তুতি তাদের ছিল না। সেই প্রস্তুতি না থাকার ফলে আমাদের মতো সাধারণ এই উদ্যোগগুলোকে সামনে নিয়ে আসতে হয়েছে। কিন্তু ধরেন এই সমস্ত ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যত বেশি সম্ভব সংগঠনকে এক জায়গায় করা যায়। কারণ এই যে শরফুদ্দিন কোব্বাত হোসেন, সে লিখেছে যে সকল সংগঠন আলাদা আলাদা ভাবে কাজ করছে, কিন্তু সকল সংগঠন একসাথে একটা প্ল্যাটফর্ম থেকে করা যায় কিনা, সেই চেষ্টা তো ছিল। কিন্তু ধরা যাক যে আমি এখনো সে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং আমার মনে হয় আমি এখনো সে ব্যাপারে আশাবাদী। কারণ আমি একই সাথে প্রশাসনের সাথে যেমন সমন্বয় করতে চাই, কারণ প্রশাসনের এটা দায়িত্ব, প্রশাসন যেভাবে পারবে আমরা সেভাবে পারবো না। কারণ ওই হরিপুরে লকডাউন ছিল, ওখানে আমার পক্ষে গিয়ে, এমনকি আমাদের স্থানীয় সাংবাদিকের পক্ষেও গিয়ে ডিফিকাল্ট হয়ে যেত, কারণ ওই 63টা পরিবার ছাড়া বাকি পরিবারগুলোর ক্ষেত্রে সে কি করতো।
ওখানে পুলিশ গেল বলে বা প্রশাসন গেল বলে ওখানে সে শারীরিক দূরত্ব মেনটেন করে এটা দিতে পারলো। এবং এই জিনিসগুলো সরকারি প্রশাসনের সাথে যেমন বিসিএস প্রশাসনের কিছু বিভাগীয় নম্বর দেওয়া আছে, আমরা সেই নম্বরগুলোকে কিন্তু অ্যাভেল করার চেষ্টা করছি। আমরা সবাইকে বলছি 333-তে ফোন করতে, যদিও অনেক জায়গাতেই নানান রকম সমস্যা পাওয়া গেছে, কিন্তু 333 তো সবচাইতে ভালো উপায় ছিল। আপনি ফোন করে আপনার নিজের ইউএনওর কাছে সরাসরি চলে যাবেন, আপনাকে সেই হটলাইন করে দিবে যে আপনি আপনার উপজেলার ইউএনওর কাছে চলে যাবেন, সেখানে আপনি বলবেন যে আমার বাড়িতে খাবার নেই, আপনি আমাকে খাবার দেন। এখন মুশকিলটা হচ্ছে এখানে যে ইউএনও প্রশাসনে উনি ওখানে বসে আছেন, কিন্তু উপজেলা চেয়ারম্যান গুলো তো একজন আছেন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন আছেন, তারা তো রাজনৈতিক লোকজন, তারা সরকারি দলের নানান রকম উচ্ছিষ্টভোগী লোকজন। তো এই লোকগুলো যেটা করে তারা তো চায় না, তারা চায় যে কেউ কেউ তাদের পছন্দ মতো লোকজন টাকা পাক। তখন যেটা হয় যে এই পছন্দ মতো লোকগুলো টাকা যদি না পায়, তখন ওনারা যদি আমাদের মতো মানুষের মাধ্যমে গিয়ে বা 333-তে ফোন করেন, তখন ইউএনও বলবে যে আচ্ছা ওনাকে ইনি কেন টাকা পেল না। তখন এটা উপজেলা চেয়ারম্যানের ঘাড়ে যায়, তখন উপজেলা চেয়ারম্যান গিয়ে তার বাড়িতে পেটায়, তাকে গিয়ে তার বকা দেয়। এরকম 2-3টা কেস কিন্তু আমাদেরই হয়েছে যে আমরা একজনকে বলেছি যে 333-তে ফোন করেন, কিন্তু উনি ফোন করে উল্টা বিপদে পড়ে গেছেন, কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসে তার বাড়িতে অনেক হুমকি টুমকি দিয়ে একটা হুলস্থুল যে তুমি আমাকে বিপদে ফেলার জন্য এটা করেছো। এখন আমরা যেটা দ্বিতীয় আরেকটা জিনিস করেছি, যেটা আমরা ফর্ম ছেড়েছিলাম, মানে এটা গুগল ফর্ম ছেড়েছি আমরা, যেখানে বলা হচ্ছে যে আপনার যদি কারো সম্পর্কে তথ্য দেওয়ার দরকার হয়, যার বাড়িতে খাবার নাই বা সহযোগিতা দরকার, সেই গুগল ফর্মে আপনারা জানাতে পারেন। ইচ্ছা করে লিস্টও আপলোড করে দেওয়া যায়। এবং আমরা প্রথমত বলি যে 333-তে ফোন করতে, কারণ রাষ্ট্রকে এবং সরকারকে এবং প্রশাসনকে তার দায়িত্ব পালনে বাধ্য করারও দরকার আছে। এটাও একটা খুব পরিষ্কার রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা মনে করি যে 333 যতই আপনি যদি ফোন না করেন তাহলে কিছুই আসবে যাবে না, আপনি যত ফোন করবেন তত তার সে চাপে পড়বে, জানবে যে আসলে তো মানুষ না খেয়ে আছে। তাহলে এই যে এত বড় বড় কথা, এই বড় বড় কথার যে আসলে পেছনে অনেক ফাঁকি আছে, সেগুলো তখন কিন্তু বোঝা যায়। এখন ধরেন প্রশাসন যদি চায়ও, প্রশাসনের ইউএনও খুব বেশি তো বয়স না তাদের, তাই না? তো তারা যদি চায়ও, অনেক সময় তারা রাজনৈতিক এই সমস্ত ঝামেলার মধ্যে পড়তেও পারে না। আমরা যদি দেখলাম কক্সবাজারে একজন ইউএনওর সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের গন্ডগোল, ওনাকেই বদলি করে দিচ্ছে ইউএনওকে। তো এখন এই সমস্ত তো আছে, কতজন আর এটা উইথস্ট্যান্ড করতে পারে, কতজন? কিন্তু আমরা তাও মনে করি যে এই ক্রমাগত চাপটা রাখা দরকার। এবং আমাদের সাথে যদি, মানে আমি এটা ইয়ে করেই বলতে চাই যে আমাদের সাথে ছায়া হিসেবে আমাদের এমন বন্ধু বান্ধবরা আছেন যারা আসলে প্রশাসনে আছেন, তারপরে তাদের কাছেও আমরা সরাসরি বলতে পারি যে আমার ছাত্ররা আছে, আমার বন্ধুরা আছে, তাদেরকে সরাসরি বলতে পারি যে এখানে কাকে ফোন করা যায়, ডিসি সাহেবকে ফোন করা যাবে, তাহলে করে দাও, এরকম ব্যাপার আর কি। তাহলে যদি কাজ হয় সেটাই করা হোক। আবার গণসংহতি আন্দোলন বা বাসদ মার্ক্সবাদী বা বাসদ, এদের কোথাও কাজ আছে, তখন আমি ওদেরকেই বলবো। যেমন আমার যদি বরিশালে একটা কেস আসে, আমি তো সবার আগে মনীষাকে ফোন করে জিজ্ঞেস করবো আপনি এটা দিয়ে দিতে পারবো, আপনি দিয়ে দেন। আমি চট্টগ্রামে, যেমন আমি এখন আসলেই খুবই বিপদে আছি চট্টগ্রাম, নোয়াখালী এবং কুমিল্লা নিয়ে, মানে এই জায়গাগুলোতে আমার এখন অনেকগুলো কেস চলে আসছে। যেমন ফরিদপুরে আমার 30-এর উপরে চলে গেছে, এখন আমি দিতে পারছি না। ফরিদপুরে একটা ঝামেলা আছে, প্রচুর। চট্টগ্রামের বিষয়ে আমি আপনাকে হেল্প করতে পারবো এই আলোচনা শেষ করে। আমি হয়তো আচ্ছা, এটাই আমরা চাচ্ছি, আমরা সবসময় এটাই বলছি যে সবাই মিলে সবার কাজটাকে সমন্বয় করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে যেটা রাষ্ট্রের আসলে করার কথা ছিল আর কি, যেটা রাষ্ট্রের করার কথা ছিল। আমি এই বিষয়ে একটা জিনিস বলি, মানে এখন আপনি খেয়াল করছেন কিনা যে চাউল চুরির ঘটনা প্রথম দিকে যেভাবে সামনে এসেছিল, অসংখ্য মানুষের ব্যাপার ঘটছে, হাজার হাজার বস্তা চাল পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় সব মিলিয়ে, এবং একটা পর্যায়ে ফেসবুকে অনেকে লেখালেখি করলো যে করোনা আক্রান্তের সংখ্যার চাইতে চাউল চুরের মানে সংখ্যাটা বেশি একটা পর্যায়ে। হ্যাঁ, আমি সেটাও দেখলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? মানে এইটার লিঙ্কটা আমি দেখলাম না, কিন্তু যাই হোক, তাহলে আমি একটু আমার ইয়েতে শেয়ার দিতে পারতাম, যারা আমার প্রোফাইলে আছেন। কেউ যদি দেখতে পান আমার প্রোফাইলে একটু শেয়ার দিয়ে দিন, তাহলেই হবে, তাহলে অন্যরাও দেখতে পাবে। ও যেটা বলছিলাম, ফলে একটা পর্যায়ে দেখা গেল যে একটা কমিটি গঠন করার নির্দেশনা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বললেন যে মানে মূলত আওয়ামী লীগের লোকজনকে দিয়ে আসলে একটা এই ধরনের 9-6 প্রধান শব্দ উচ্চারণ করলেন যে 9-6 যাতে না হয় তার জন্য একটা সমন্বিত কমিটি করার চেষ্টা করলেন। এবং সেখানে দেখলাম যে ঘুরে ফিরে তাদের সরকার দলীয় রাজনৈতিক লোকজন সেই কমিটির মধ্যে আছে।
আমরা যারা সাধারণ মানুষ আমরা কিংবা রাজনৈতিক সচেতন, এরা প্রথম থেকে আমরা দাবি করার চেষ্টা করছিলাম যে স্থানীয় প্রশাসন সমস্ত রাজনৈতিক দলের সমন্বয় করে, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, এতে সমন্বয় করে একটা সুষ্ঠু বিতরণ ব্যবস্থা তৈরি করা, যাতে আবার হেল্প করবে হচ্ছে সেনাবাহিনীর মানে কর্মকর্তারা কিংবা জওয়ানরা। দেখলাম যে সেনাবাহিনী নামানো হলো, কিন্তু আলটিমেটলি এইসব কাজে তাকে ইনভলভই করা হলো না। ফলে এই যে ইনভলভ করা হচ্ছে না, কিন্তু আবার দেখানোর চেষ্টা করছে যে সমন্বয় তো একটা হচ্ছে, সমন্বয়ের চেষ্টা তো করা হচ্ছে। আসলে এটার মধ্যে ফাঁকটা কোথায়? এই তো ভাগটা তো লুটপাটের, আর কোনো ভাগ তো না। কেন আসলে সমন্বয়টা করে না? মানে আমার মনে হয় যেটা যে এটা দলের মধ্যে নিশ্চয়ই চাপ থাকে, কারণ আসলে আমরা দেখেছি যে লুটপাটটা তো আসলে সরকারি দলের লোকজন বেশি করে, কারণ অন্য দলের লোকজন তার করার সুযোগ পাবে না, করলে তো তাদের নামে এমনি না করলেও মামলা হয়, আর এমনি হলে তো মামলার কোনো সীমা থাকবে না। কিন্তু যারা করে তারা নিশ্চিতভাবে ক্ষমতাবান মানুষ, কারণ তা না হলে এমনি এমনি যে কোনো মানুষ তার চাল চুরি করতে সাহস পাবে না, কারণ ধরা পড়লে তো তাকে শাস্তি পেতে হবে। কার শাস্তি হয় না? চাল চোরদেরকে ছাড়াতে যান ওই এলাকার আওয়ামী লীগের নেতারা, তাহলে তার চাল চোরের কেন শাস্তি হবে? আমি দেখলাম সেদিন আমাদের এক সংস্কৃতি কর্মী বন্ধু লিখেছেন যে তার কোনো এক বন্ধু সম্ভবত এই চাল চোরকে ছাড়াতে গেছেন, সেরকম একটা নিউজ হয়েছে এবং তিনি সেই বন্ধুকে ট্যাগ করলেন, এরকম একটা কিছু লিখেছেন। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে সরকার ব্যবস্থাটা তৈরি করেছি, যারা অনেক দাবি করেছেন যে তারা খুব প্রস্তুত, তারা অনেক উন্নয়ন করেছেন, তারা আসলে এই বিষয়টা নিয়ে মাথা ঘামান নাই, এক, আর এটাকে খুব গুরুত্বই দেন নাই, এবং ধরেই নিয়েছেন যে কোনো না কোনো ভাবে এটা কিন্তু পার হয়ে যাবে। এখন এটা তো পার হচ্ছে না, এবং এটা যে পার হবে না সেটা একটু যাদের মাথায় বিবেচনা বুদ্ধি আছে তারা বুঝতে পেরেছে, এবং এই কারণেই তারা অনেক আগে থেকেই কিন্তু তৈরি হয়েছে। আমি একটা মানে মজার ব্যাপার বলি যে সংস্কৃতি কর্মীবৃন্দ বলে আমরা একটা প্ল্যাটফর্ম করেছিলাম মার্চের শুরুর দিক থেকেই, কারণ আমরা বুঝেছিলাম যে আসলে এই বিষয়টা খুব জটিল হতে যাচ্ছে, এবং সংস্কৃতি কর্মীদের এই ক্লোজড গ্রুপেই আমরা একেবারে নিজেদের চেনা পরিচিত লোকজনের মধ্যে থেকেই কিছু অর্থ অনুদান সংগ্রহ করে আমরা বিভিন্ন ছোট ছোট স্বাধীন উদ্যোগকে, যেরকম ওই যে স্যানিটাইজার যারা বানাচ্ছিল বিশ্ববিদ্যালয়ে, বা গার্মেন্টস শ্রমিক সংহতি যখন স্যানিটাইজার নিয়ে আসলে গেল, ওই সময়গুলোতে আমরা ওই উদ্যোগগুলোকে কিছু দেওয়ার চেষ্টা করেছি, বা বাচ্চাদের এক মুঠো চাল এদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। পরে দেখলাম যে সংস্কৃতি কর্মীদের নিজেদেরই খুব খারাপ অবস্থা, কারণ সংস্কৃতি কর্মীরা তো আসলে বেশিরভাগই চুক্তিতে কাজ করেন, তারা যেই বিষয়গুলোতে যুক্ত সবখানেই তাদের ডেইলি একটা পেমেন্ট হয়, সেইটার উপরে তাদের চলতে হয়, অথবা তারা যারা ছাত্র তারা হচ্ছে টিউশনি করে, অথবা ধরেন কণ্ঠশিল্পী, ভয়েস অ্যাক্টর, অথবা কোনো বাদ্যযন্ত্র বাজায়, সবগুলোতে কিন্তু ডেইলি পেমেন্ট। তার মানে এদের সবার কাজ বন্ধ হয়ে গেছে। তার ফলে আমরা এপ্রিল মাসের শুরু থেকেই আমাদের যে টাকাটা জমেছিল, আমরা প্রথমে ভেবেছিলাম 20 জনের একটা লিস্ট পেয়েছি, আমরা 20 জনকে টাকা দিই, এবং সেই লিস্ট আজকে এসে প্রায় 280 জনের কাছাকাছি আমরা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি কর্মীদেরকে টাকা দিয়েছি। এবং এর মধ্যে ফেডারেল যে বডি, হ্যাঁ শুধু সংস্কৃতি কর্মী এবং বেশিরভাগই নাট্যকর্মী, বিভিন্ন থিয়েটারের মানে থিয়েটারের সাথে যুক্ত, এবং একেবারেই আমরা 2 জন মানুষ ফোনগুলো করেছি এবং টাকাগুলো পাঠিয়েছি, যে দুটো বিকাশ নাম্বার দেওয়া ছিল। তার ফলে যেটা হচ্ছে আমরা জানি আমাদের কাছে লিস্টটা আছে, এখন সেই লিস্ট মন্ত্রণালয়ে গেছে, কিন্তু তার আগে 35 দিন পার হয়েছে, না মন্ত্রণালয়ের থেকে কোনো কিছু হয়েছে, না ফেডারেশন, না জোট, ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু করেছে। এবং ফেডারেশনের একজন বড় নেতাকে আমি বলতে শুনলাম যে উনি নাকি বুঝেই নাই লকডাউন এতদিন হবে। তো আমার কথা হচ্ছে যে এনারা সবাই খুব মানে একেবারে ক্ষমতার কাছাকাছি থাকা মানুষ, আমাদের মতো ব্রাত্য মানুষ না। তো এরা যদি এরকম বলে পার পেতে পারে তাহলে তো পার পাবেই। কিন্তু মূল তুমি যে প্রশ্নটা করলে যে এই সমন্বয়টা করে না কেন, সমন্বয় করলে তো আসলে যাদের লুটপাট করার দরকার তারা লুটপাটটা করতে পারবে না, চাল চুরিটা করতে পারবে না, তাহলে ওই জায়গায় সে তো নানাভাবে সংক্ষুব্ধ হবে। দলের লোকজনকে কিছুটা তো চুরি টুরি করতে দেওয়ার সুযোগও দিতে হবে, কারণ মানে খালি এক জায়গায় থাকলে মানে বুঝতেই পারছো আমি কি বলতে চেয়েছি। করোনার একটা পলিটিক্যাল ইকোনমি তৈরি হয়েছে যে এই মহামারীর মাধ্যমে কে কত টাকা এর মধ্যে থেকে কামিয়ে তুলতে পারবে, সেটাও একটা বিষয়। তো জি নিতাপু, আমরা একটা অন্য প্রশ্নে যেতে চাই। আপনি করোনা দুর্গত কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক, সাথে সাথে আপনি একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোট অ্যান্ড কোট প্রাচ্যের অক্সফোর্ড কিংবা সবচেয়ে বড় বিদ্যাপীঠ বাংলাদেশের। তো আমি নিজেও ওখানকার একজন ছাত্র ছিলাম, ফলে নিজের জন্য একটু ইয়ে লাগে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এবং তারা নিশ্চয়ই যোগ্য, এবং আমি যত নিশ্চিত আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে এমনকি বোটানি বিভাগে এদেরও নিজস্ব পিসিআর ল্যাব আছে, এবং তারা আসলেই যোগ্যতা সম্পন্ন শিক্ষকও আছেন যারা আসলে এই যে এই পরীক্ষা করা, টেস্ট করা, কিংবা কিট নিয়ে গবেষণা করা, কিংবা কিছু একটা তৈরি করা, উদ্ভাবনী বিভিন্ন বিষয় এগুলো করতে তারা সক্ষম। ইতিমধ্যে আমরা দেখেছি যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষক ওনারা মিলে পিসিআর ল্যাবে কাজ করছেন। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন আসলে এটা হতে পারলো না? আপনি একজন শিক্ষক হিসেবে আপনার কি মনে করেন, মানে কোথায় সমস্যাটা? এই প্রশ্নের উত্তর আমি দেওয়াটা খুব মানে কি বলবো, বিব্রত। এখন ধরেন আমি তো আর সায়েন্সের শিক্ষক না। আমার বাবা একজন জেনেটিক মানে ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক ছিলেন, বায়োটেকনোলজি শিক্ষক ছিলেন। উনি আমাকে বলছিলেন যে হেকাপের আন্ডারে ইউজিসি থেকে অন্তত 17টা বিশ্ববিদ্যালয়ে আরটিপিসিআর দেওয়া হয়েছে, মেশিন দেওয়া হয়েছে। তাহলে সেসব জায়গায় ল্যাব আছে, সেখানেও তো হচ্ছে না। এখন ধরা যাক যদি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মানে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি এরকম হতে পারতো, সেটা তো বেশ রিমোট জায়গা, তাই না? আমরা সবাই জানি মাদারীপুর, শিবচর এই এলাকাগুলো লকডাউন, সেখান থেকে কিন্তু গোপালগঞ্জ বেশি দূরে না। বা যশোরে যেটা হতে পারছে সেটা নোয়াখালীতে হতে পারছে না কেন, বা অন্যান্য যেসব জায়গায় আছে সেখানে হচ্ছে না কেন? আমার এখানে মনে হয় যে যশোর বিজ্ঞান প্রযুক্তির যেই টিমটা কাজ করছে, ল্যাবে হয়তো ফ্যাসিলিটি আরো অনেকেরই আছে, যেটা যশোরতে কাজ করছে তাদের মধ্যে যারা আছেন তারা সেইভাবে নিজেদের ভেতর থেকে বোধ করেছেন, তাই করেছেন। ওনারা কোথা থেকে টাকা পেয়েছেন তারপরে সেটা করছেন এরকম আমার মনে হয় নাই। কারণ এই পরিস্থিতিতে সব তারাই সামনে এগিয়ে গেছেন যাদের নিজেদের মধ্যে সেই মানে কি বলবো সেই ধরনের চেতনা আছে যে মানুষের জন্য কাজ করতে চান, নিজের জন্য একটু পরার্থপরতাটা আছে যাদের মধ্যে। তাদের একটা অংশ ওখানে আছে আমি নিশ্চিত জানি। আমাদের নিজেদের বন্ধু এবং সহকর্মী অভিনব আছে, ওই বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনিও আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতো নন বলে আমি এবং সব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে আমরা শিক্ষক হিসেবে কোন ধরনের দর্শন ধারণ করি সেটাই কিন্তু নির্ধারণ করে দেবে। কারণ ধরো এই যে এপ্রিল মাসের ধরো 2-3 তারিখ থেকে এই পর্যন্ত আমার যেটা হচ্ছে যে আমি তো আসলে কোনো সময় পাচ্ছি না। মানে আমি যে আমার নিজের লেখাপড়া নিয়ে বসবো এর মধ্যে, হ্যাঁ এপ্রিলের 14 তারিখে আমি একটা লেখা জমা দিয়েছি, মানে একটা নতুন লেখা, যেটা খুব কষ্ট হয়েছে আমাকে এটা শেষ করতে, রাতের পর রাত জেগে থাকতে হয়েছে। কারণ তখনও কিন্তু আমাদের করোনা দুর্গত সহযোগিতা কেন্দ্রের খুব চাপটা আসে নাই, চাপটা এখন আসতেছে। যেমন এখন প্রতিদিন আমাকে খালি ভাবতে হয় এই এলাকার এতগুলা কেস কাকে দিব, ওই এলাকার এতগুলা কেস কাকে দিব, টাকা কোথা থেকে আসবে, এগুলো সারাক্ষণ চিন্তার মধ্যে থাকতে হয়। এর মধ্যে আবার বিকাশের লিমিট শেষ হয়ে যায়, মাসিক লিমিট শেষ হয়ে যায়, সপ্তাহের লিমিট শেষ হয়ে যায়, দিনে কত রকম যে যন্ত্রণা, এগুলো তো তখন মানে শুরুতে তো আর বোঝা যায় না। তো পার্সোনাল নাম্বার একরকম হিসাব, এজেন্ট নাম্বার সারাক্ষণ থাকলে যেটা হয় নিজের ব্যক্তিগত কোনো কাজ কিন্তু হয় না। এর মধ্যে যেহেতু বাড়িতে গৃহকর্মীরা কেউ নাই, সুতরাং সমস্ত কাজ নিজেদের করতে হয়। আর যেহেতু ডিসইনফেক্ট করবার একটা বিশাল ব্যাপার আছে, নিজেদেরকে বাইরে থেকে যা কিছু আসছে, তাহলে কাজ কিন্তু আসলে নর্মাল সময় থেকে এমনি গৃহস্থালী কাজে 50% বেড়ে গেছে। তার পাশাপাশি যেটা হচ্ছে আমি আমার মা বাবা একই বিল্ডিং এ উপর নিচে থাকি, ওনাদের বয়স হয়েছে, ওনাদেরও একটা চাপ আছে, মানে ওনাদেরকেও একটু আমার সময় দিতে হয়। বাচ্চা সারাদিন বাসায়, তার মানে তাকেও একটু দেখতে হয়। এই বিষয়গুলোর পাশাপাশি এই কাজটা করতে করতে আমার কিন্তু সময় নাই, একদম সময় নাই। তাহলে এই যে ব্যাপার, এটার বদলে তো আমি এটা না করলে আমি নিশ্চিতভাবে 2-3টা বই পড়ে ফেলতাম, নিজের একটা লেখা নেমে যেত। তো সেই জায়গাটা আসলে সবার একই রকম ভাবে হবে তা তো না। তবে আমার যেটা একটু লাগে, আমার যেটা একটু মনেই হয় যে আমাদের এই বিশেষ করে করোনা দুর্গত সহযোগিতা কেন্দ্রে আমরা যারা ফোনে রিসিভ করছে আমাদের যে ছেলেমেয়েগুলো, বা পরে ফোন করে চেক করছে বিভিন্ন মানুষকে, তাদের কিন্তু একটা মানে মানসিক একটা চাপ হচ্ছে। কারণ ওই যে তাদেরকে একটু দেরি হয়ে গেলে ফোন করছেন ওনারা, কারণ ওনাদের কাছে ওই নাম্বারটাই আছে, ফোন করছেন এবং বলছেন আমাদের কি হইলো, কবে দিবেন, কি বৃত্তান্ত। এই চাপ ওরা আমাকে দিচ্ছে, কিন্তু সরাসরি ওইখান থেকে কথাটা কিন্তু ওরা শুনছে। তার ফলে ওইটা যদি কিছু হয় তাহলে এটার একটা কিন্তু বড় মানসিক একটা চাপ হয়ে যেতে পারে। যেমন আমরা একটা নীলফামারী কি বীরগঞ্জ, আমি ঠিক মনে করতে পারছি না, বীরগঞ্জ, হ্যাঁ দিনাজপুরের বীরগঞ্জে আমরা
বীরগঞ্জে আমরা বোধহয় এরকম 10-12টা পরিবারের একটা তালিকা পেয়েছিলাম। সেই তালিকাটা চেক করা হয়েছে, চেক করে দেখা গেছে ওখানে 3টা পরিবার সম্ভবত অন্যান্য সাহায্য পেয়েছে। তো আমরা বললাম যে আচ্ছা ওদেরকে রিপ্লেস করে অন্য 3টা পরিবার দেওয়া হোক। তো এইসব খোঁজ খবর করতে করতে এবং বীরগঞ্জে আমাদের এক ছাত্র আছে সমাজসেবা অফিসার, ওর সাথে কথাবার্তা বলে একটু চেক টেক করতে করতে হঠাৎ করে একদিন যেদিন আমাদের টাকাটা যাবে, হ্যাঁ সেই দিন ধরেন সন্ধ্যাবেলা টাকাটা যাবে এরকম আমাদের ইয়ে করা আছে, বিকালবেলা আমরা শুনলাম যে আমাদের কাছে সাহায্য চাইছেন এরকম একজন কেউ মারা গেছেন। তো এইটার চাপ আমরা তো সবাই একেবারে হতভম্ব হয়ে গেলাম যে দেরি করে ফেললাম দেখে, মানে এরকম হলো কিনা। পরে খোঁজ নিয়ে জানলাম যে না, যিনি সাহায্য প্রার্থী তার স্ত্রীর বোধহয় ক্যান্সার ছিল, ট্রিটমেন্ট হয় নাই যেহেতু হাসপাতালে নিতে পারেন নাই। কিন্তু ওই 1 ঘন্টা আমরা খবরটা পাইনি, আমাদের যে একটা মানসিক চাপ গেল যে আসলে আমরা ঠিক সময় মতো টাকাটা দিতে পারলাম না বলেই কি উনি মারা গেলেন, এইটা একটা ভয়াবহ ব্যাপার কিন্তু, মানে এই চাপটা নেওয়া একটা ট্রমা। হ্যাঁ সেটাই, তাই না? এবং এটা আমাদের কেন নিতে হবে? আমি এই জন্য তুমি আমাকে জিজ্ঞেস করতেছিলে যে আপনারা কতদিন চালাবেন। আমরা চালাতে চাই না, মানে আমরা চাই যে এটা দ্রুত একটা সমাধান হোক, এটা প্রশাসনের কাছে যাক দ্রুত। এটা যেমন বরিশালে তুমি যেটা বলছিলে, বরিশালে কিন্তু ওরা সর্বদলীয় একটা কমিটি করেছে, যে কমিটির মাধ্যমে এই সহযোগী ত্রাণ যেটাকে আমরা বলছি সরকারি ভাষায়, সেটা মানে ডিসবার্স হবে এবং কিভাবে এই করোনাকে ডিল করবে তারা, সেটার একটা সর্বদলীয় কিন্তু একটা কমিটি হয়েছে। সেই জিনিস যদি অন্যান্য শহরে করা যেত, অন্যান্য জেলায় করা যেত, তাহলে কত ভালো হতো। যদি সরকার নাও করে দেয়, যদি সরকারের সমস্যাও থাকে, যদি ওই সমস্ত এলাকার মানুষ বা যারা রাজনীতিক দলগুলোর সাথে যুক্ত তারা যদি একটু এগিয়ে আসেন, সবাই সবার জায়গাটাতে একটু ছাড় দিয়ে, তাহলে কিন্তু প্রত্যেকটা এলাকায় এরকম করা সম্ভব। তাহলে যেটা হয় যে আমরা আসলে বুঝতে পারবো যে কাদের কাছে সত্যিকার অর্থে চাহিদাটা কোথায় বেশি, এবং সেখানে কিন্তু ইজিলি প্রশাসনের পক্ষে, কারণ আমাদের খাদ্য গুদামে যে চাল আছে তা কিন্তু আমাদের এই অনাহারী মানুষদেরকে খাওয়ানোর জন্য যথেষ্ট, কিন্তু সে চালের জায়গায় থাকছে, চুরি হয়ে যাচ্ছে, আসলে যারা খেতে পাচ্ছেন না তাদের কাছ পর্যন্ত পাচ্ছেন না। আমাদের পুরনো অভিজ্ঞতা, মানে এটা কিন্তু রানা প্লাজার সময় এরকমই হয়েছে। রানা প্লাজার সময় যেটা আমার ধারণা শরফুদ্দিন ওটার কথাই বলছে, ও শুরুর দিকেও আমাকে একটু জিজ্ঞেস করেছিল যে তোমরা কি আবার এরকম করবা, আলাদা আলাদা ত্রাণ দিবা আর কোনো কিছুর সমন্বয় হবে না। আমার কথা হচ্ছে যে আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমি সবাইকে সেটাই বলছি যে যে কোনো ভাবে সমন্বয় করেন, যে কোনো ভাবে সমন্বয় করেন, কারণ সমন্বয় যেরকম ধরা যাক আরো কিছু এরকম উদ্যোগ আছে। তো যখন আমরা সংস্কৃতি কর্মীদের থেকে উদ্যোগটা নিয়েছিলাম, আমরা কিন্তু বলার চেষ্টা করেছিলাম যে যাতে আমরা এখন একটা প্রাইমারি লিস্ট করে দিলাম, আমরা 1 মাস তো চালালাম, 1 মাস 2000 টাকা করে সংস্কৃতি কর্মীদেরকে বা 1000 টাকা করে সংস্কৃতি কর্মীদেরকে দেয়া অনেক টাকার ব্যাপার, কিন্তু 280টা পরিবারের কাছে আমি পৌঁছাচ্ছি, শুধু মানে আমাদের বিকাশে আসছে, আমরা ফোন করছি আপনার কি এইটা নাম্বার কিনা, বিকাশ পাঠাচ্ছি, আবার জিজ্ঞেস করছি টাকা পেয়েছেন কিনা। যদি আমরা করতে পারি তাহলে সরকারের মন্ত্রণালয় বা শিল্পকলা একাডেমি প্রত্যেকটা জেলায় জেলায় আছে, কেন পারবে না? এবং তাদের এতদিন কেন লাগবে? 8ই মার্চ থেকে এটা 8ই মে হয়ে যাচ্ছে, এখন এতদিনে কিন্তু পারার কথা, না পারলে আমাদের প্রশ্ন করা উচিত। এবং সরকার যে পারে কিংবা প্রশাসন পারে তার তো প্রমাণ আছে। যখন কিংবা কোট আনকোট ভোটের কথা আসে তখন তো প্রত্যেকটা বাড়ি বাড়ি স্লিপ পৌঁছে যায় এবং একজন মিস করে। আমি ফেডারেশনের এক নেতাকেও জিজ্ঞেস করলাম যে আপনারা তো ইলেকশনের সময় সবাইকে চিনেন, সবার কাছে যান, তাহলে আপনি 54 দিন হয়ে গেল এখনো এদের কাছে পৌঁছাইলেন না কেন? মানে কি প্রবলেম? আমরা কারা? আমাদের তো কোনো পরিচয় নাই ওই অর্থে। আমরা তো সংস্কৃতি কর্মীদের একটা গ্রুপ যেটা হচ্ছে ফেসবুকে আছে, সেই ফেসবুক গ্রুপ থেকে যদি আমরা 54 দিন ধরে বা 30 দিন ধরে মানুষজনকে টাকা দিতে পারি, তাহলে মানে শিল্পকলা এত সেটআপ থাকা সত্ত্বেও এদের ব্যাপার অবস্থা তো খুবই খারাপ, কারণ তো রাস্তায়ও দাঁড়াতে পারে না। না সেটাই একটা এরা আসলে মজবুত, খুব অভিমান আছে, সে এটা করতে চাইবে না, না খেয়ে থাকবে, এই জায়গায় আত্মসম্মানের ব্যাপার। এখন সেই কারণে আমরা যাদেরকে ফোন করি যতদূর সম্ভব মানে কম কথা বলে, মানে যাতে করে উনিও হার্ট না হয়। অনেকে তো আমরা চিনি, আমাদের কাছে ধারের মানুষ, তো তাহলে তাদেরও তো অসুবিধা হচ্ছে, আমরা তো বুঝতে পারছি। এটা যদি এবং সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু এত কোনো টাকার দরকার নাই। ইনফ্যাক্ট অসচ্ছল নাট্যকর্মীদের জন্য, অসচ্ছল সংস্কৃতি কর্মীদের জন্য 30 কোটি টাকার নাকি একটা এফডিআরও আছে, সেটার থেকেও কিন্তু প্রতি বছর একটা
কথা। এবং করোনার জন্য স্পেশালি তো এদেরকেই দেওয়া কথা, কারণ তুমি চিন্তা করো সারা বাংলাদেশে এখন ফেসবুকে সারাক্ষণ লাইভ চলতেছে, এই লাইভ ওই লাইভ, খ্যাপা একটা লাইভ করে, প্রাচ্যনাট একটা করে, আমরা দুটা লাইভ করি, সংস্কৃতি কর্মী করে, এত রকম লাইভ চলছে। এবং আরো অনেক দল আছে যারা সুন্দরবন থিয়েটার, বিভিন্ন দল কিন্তু অলরেডি লাইভ করা শুরু করেছে। তো এই যে করোনার সময় তুমি ঘরের ভেতর বসে থাকবা, তখন তোমাকে যেই ইনফরমেশন গুলো সবচেয়ে ভালোভাবে মেসেজ গুলো দিচ্ছে, তারা তো আসলে মূলত এই এন্টারটেইনাররাই, তাই না? তো এই এন্টারটেইনারদেরকে যদি এই সময়ে আরো আগামী 1 বছর ধরে কিন্তু এরা অনেক গুরুত্বপূর্ণ, যারা আসলে মানুষকে এই মানে অন্যভাবে গান দিয়ে, কবিতা দিয়ে, অন্যভাবে তারা মেসেজটা দিবে যে কিভাবে ভালো থাকতে হবে বা কিভাবে সবাই এক জায়গায় থাকতে হবে, সেই মানুষগুলোকে কোনো গুরুত্ব দিচ্ছে না। ডাক্তারদেরকে কোনো গুরুত্ব দিচ্ছে না। আমি বুঝলাম না যে যারা বেশি কাজ করবে, যারা মারা যাওয়ার সামনে যাচ্ছে, একজন আজকে আরেকজন মারা গেছেন ডাক্তার, আরেকজন মারা গেছেন, হ্যাঁ, এবং তাদেরকে নাকি বোনাসও দিবে না। আমি কি এটা কিভাবে সম্ভব? মানে শুরু থেকেই মানে আমরা তো একটা মন্ত্রীদের বোনাস বন্ধ হবে? হ্যাঁ, সেই তা বন্ধ হবে, তাদের জন্য আলাদা বোনাস বন্ধ হবে। যদি সচিব আর মন্ত্রীদের বোনাস বন্ধ না হয়, তাহলে ডাক্তারদের বোনাস কেন বন্ধ হবে? ওনারা তো আরো বেশি একটা বোনাস বেশি পাওয়ার কথা, কারণ তারা একদম ফ্রন্ট লাইনে আছে, স্বাস্থ্যকর্মীরা ফ্রন্ট লাইনে আছে, তাদেরকে তো কোনো সুরক্ষা দিতেই পারছে না, উল্টা তাদেরকে শাস্তি দেওয়ার সব ব্যবস্থা করে রেখেছে। মানে এটা একটা খুব, এবং সেই শাস্তিগুলো তো খুবই খুবই ভয়াবহ। কালকে আমরা দেখছি যে ফ্রি কি গণমাধ্যম দিবস, মানে মুক্ত গণমাধ্যম দিবস, এর মধ্যে কয়েকটা ঘটনা তো আছে। কালকে গণমাধ্যম দিবসে কাজল, ফটোগ্রাফার কাজলের কি অবস্থা সেটা আমরা সকলে জানি, সেই বিষয় নিয়ে না আসি। তো স্বাস্থ্যকর্মীরা, ডক্টররা, একজন ডক্টর তিনি N95 মাস্কের দুর্নীতি নিয়ে কথা বলার প্রেক্ষিতে তাকে ওএসডি পর্যন্ত করা হলো। হ্যাঁ হ্যাঁ, মানে এই ডক্টররা তো আসলে মানে তারা তো অস্বীকার করছে না যে আমরা কাজ করব না, তারা বলছেন যে আমাদেরকে সুরক্ষা দিলে আমরা সেই হিসেবে আরো বেশি মাত্রায় চাপ নিয়ে, আরো প্রেশার নিয়ে আমরা কাজ করতে চাই। তারা তো আসলে কেউ অস্বীকার করছে না, বরং এই সময় তারা অনেক মানে এক্সট্রা টাইম দিয়ে আসলে কাজগুলো করছেন। তাদেরকে ওএসডি করা হচ্ছে। আবার সাভারের একজন সাভার গভর্নমেন্ট হসপিটালের ডক্টর, উনি বলছেন যে গার্মেন্ট খোলা যাবে না কারণ অবস্থা খারাপ। আমি জানি না তার কপালে কি আছে, মানে এটা আমি এখন পর্যন্ত দোকানপাটও খুলে যাচ্ছে, শপিং মল, হ্যাঁ দোকান। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ঈদের আগে ঈদের কেনাকাটাও করা যাবে এখন। হ্যাঁ, সুরক্ষা, যেখানে আমরা সবাইকে বলছিলাম যে এবারের ঈদটা আপনারা কম করেন, একটু খরচ করেন, অন্য মানুষের জন্য একটু ভাবেন, সেখানে এরকম একটা অবস্থা। আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, কেউ একজন শেয়ার করেছে ইনবক্সে, আমি সত্য মিথ্যা অতটা জানি না, কিন্তু এরকম ঘটনা নিশ্চয়ই অন্যরাও দেখেছেন, নিশ্চয়ই একটা লোকই দেখে নাই। বাড্ডা এলাকার কোথাও প্রগতি সরণিতে মানে অনেক মানুষ, শত শত মানুষ লম্বা লাইন ধরে বসে আছেন ইয়েতে, ফুটপাতের উপরে, তাদেরকে ত্রাণ দেওয়া হবে রাত্রেবেলা, রাত 12টার সময়। তো এগুলো তো যদি সত্যি সত্যি হয়, এগুলো যদি এই ঢাকা শহরের চিত্রই হয়, তাহলে তো আমাদের যথেষ্ট চিন্তা করার বিষয় আছে যে আমরা আসলে এদেরকে কিভাবে রক্ষা করব। কারণ মানে গরিবের প্রাণ হচ্ছে ডিসপেন্সেবল, তাদেরকে বাইরে বের করে রাখেন, তারা যত ইচ্ছা মরুক, কারণ তারা তো আসলে কুর্মিটোলা পর্যন্ত পৌঁছতে পারবে না, তো ওরা তো রাস্তাঘাটেই মরবে। তাহলে সেটা মরুক, আর আপনারা যারা পারছেন, তারা টাকা আছে যাদের, তারা অ্যাপোলোতে বা ইউনাইটেডে যেতে পারবেন, সেই সুযোগটা আপনাদের জন্য রাখা হয়েছে। তো ভিআইপি, এই সুযোগটা আবার খুবই চমৎকার। মানে প্রথমত হচ্ছে ভিআইপি ব্যাপারটা এমন, তারা ভিআইপি হসপিটালের কথা সরাসরি বলছে না বটে, কিন্তু আবার এটা বলছে যে স্কয়ারে যারা ভর্তি হবে অর্থাৎ তাদেরকে শুধুমাত্র তারা টেস্ট করবে। অর্থাৎ তাহলে ভর্তি হতে পারবে কে আসলে স্কয়ারে? সেটাই তো, মানে যেখানে সারা পৃথিবী এই অন্তত এই একটা অসুখের ট্রিটমেন্টে সবার জন্য সমান অ্যাক্সেস করে দিচ্ছে, সেইখানে বাংলাদেশ একেবারে ইনইকুয়ালিটির যে চূড়ান্ত মানে উদাহরণটা সেটা তৈরি করছে। একদিকে হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অনলাইন ক্লাস হচ্ছে, কিন্তু দেখেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস করা যাবে না। আসলে না যাওয়ার অনেক কারণও তো রয়েছে। ধরেন যে ছেলেটি বা মেয়েটি এমন গ্রামে আছে যেখানে 2Gর উপরে নেটওয়ার্ক নাই, তাকে আপনি অনলাইন ক্লাসে আনবেন কিভাবে? কারণ জুমের জন্য তো অনেক ভারী ইন্টারনেট লাগে। আমার সন্তান যখন ক্লাস করে তখন তো আমি আর কিছুই করতে পারি না, কারণ তখন ওই জুমের জন্য অনেক বেশি ইন্টারনেট ভলিউম লাগে। সেই জিনিসগুলো তো জরুরি। তার মানে আমাদেরকে সেই রাস্তাও খুঁজে বের করতে হবে যে তাহলে ধরো আমি আমার বিভাগের 80 জন শিক্ষার্থীকে তো অলরেডি আমাদেরকে টাকা দিতে হয়েছে তাদের জীবন ধারণের জন্য। তাহলে এই শিক্ষার্থীর কাছে যদি তুমি এক্সপেক্ট করো যে সে এমবি কিনে
তোমার ক্লাস করবে, তার পারা একটা যাবে না। ল্যাপটপ থাকবে, তার একটা এটা তো তাহলে হ্যাঁ, সে সম্ভব আছে। ফোনেও হয়তো ক্লাস করতে পারবে, কিন্তু আমার কথা হচ্ছে যে তাহলে তাকে সেই বৃত্তিটা তো দিতে হাই হবে। হলেও হ্যাঁ হ্যাঁ সেই বৃত্তিটা দিতে হবে যাতে সে ওই ইয়েটা কিনতে পারে, যাতে সে ওই এটাও ভালো একটা এটাও আপনার এই আলোচনার প্রেক্ষিতেই আরেকটা প্রশ্ন করতে চাই, জাস্ট আপনার কথা প্রসঙ্গে, যে একটা নিউজ দেখলাম এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনার পরবর্তীতে ক্লাস শুরু হলে গণরুম বলে যে জিনিসটা, মানে গণরুম বলতে যেটা আমরা সত্যি অর্থে টর্চার সেল যেটাকে বলা হয়, সেটা নাকি থাকবে না। ফলে এখন গণরুমে যারা থাকেন, আমাদের যে ছাত্র বন্ধুরা থাকে, এরা তো মূলত অফিসিয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক বৈধ ছাত্র না। তাইলে এই এদের জন্য আসলে পাল্টা কোনো ব্যবস্থার কোনো ব্যাপার ঘটেছে কিনা, কিংবা এই বিষয়ে আপনার মতামত কি? যে একদিকে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলে তার গণরুমে রাখবে না, কিন্তু তারা আবার থাকবে কোথায়, তারা আবার ক্লাসও করবে। আবার এটাও সত্য, যারা ফরমাল বৈধ ছাত্র তারাও আসলে একটা বেডে, মানে একটা সিঙ্গেল বেডে ডাবলিং করে, আমরা যেটা মানে করে এসেছি। বলে সেটাও তো আসলে সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপার না? বলে এটা নিয়ে আপনার শারীরিক দূরত্ব মেনটেন করা যাবে না যদি হলগুলো খুলে দেওয়া হয়, কারণ সেই পরিমাণ হলে সিট আমাদের গণরুম নাই। থাক আর না থাক, হ্যাঁ গণরুম থাক বা না থাক, মানে নর্মাল যে কোনো সিটেই তো ডাবলিং, সেটাই। এবং অনেক জায়গায় তো নিচেও ফ্লোরেও তো থাকে, মানে 4টা খাটে 8 জন, আবার মাঝখানে আরো 2 জন, এরকমও তো আছে। তাহলে সেইটা তো আছে ডেফিনেটলি, সেটা শারীরিক দূরত্ব বজায় রাখা তো প্রায় অসম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বিশেষত। এখন সেইটা তো আছে, কিন্তু ধরো তুমি যদি অনলাইন ক্লাসের জায়গায় যেতে চাও, সেক্ষেত্রে আমরা সমাজবিজ্ঞানে একটা কথা বলি, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইড। আমরা যেরকম বলি যে ইন্টারনেট মানেই সবার অ্যাক্সেস আছে, এত সহজ না কিন্তু বিষয়টা। আসলে যারা নিম্নবিত্ত বা শ্রমজীবী শ্রেণী, তাদের পক্ষে অ্যাক্সেস যতটা সহজ, তার চাইতে তোমার জন্য বা উচ্চবিত্ত শ্রেণীর মানুষের জন্য অ্যাক্সেস আরো অনেক বেশি সহজ। তার মানে তুমি যেটাকে মনে করতে পারো যে তোমার জন্য হয়তো বা 500 টাকা দিয়ে একটা প্যাকেজ কেনা প্রতি সপ্তাহে কোনো সমস্যা না, তুমি সিনেমা দেখছো। কিন্তু একজন শ্রমজীবী, একজন কৃষকের ছেলে বা একজন দিন মজুরের ছেলে বা একজন কৃষির মজুরের ছেলের পক্ষে বা মেয়ের পক্ষে সেই এমবি কিনে কিন্তু ক্লাস করাটা সম্ভব না। তার মানে ইন্টারনেট যতই মনে হোক না কেন যেটা মানুষকে অনেক ইকুয়ালিটি দিচ্ছে, আসলে অ্যাক্সেসের প্রশ্নে বা কতদূর নেটওয়ার্ক আছে সেই প্রশ্নে অবশ্যই একই সমান না। সুতরাং যত রিমোট এলাকার যত মানে আয় কম মানুষের, তত কিন্তু তার অ্যাক্সেসটা রেস্ট্রিক্টেড হবে। তার মানে আমাদের এটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সিরিয়াসলি চিন্তা করতে হবে, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে মধ্যবিত্ত উচ্চবিত্তের ছেলেমেয়েরা পড়ে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু মেজরিটি হচ্ছে, বিশেষ করে সোশ্যাল সায়েন্স, মানে একেবারে সায়েন্সের সাবজেক্টগুলোকে বাদ দাও, বা সায়েন্সের সাবজেক্টগুলোতে কিছু মধ্যবিত্ত ঢাকার লোকজন আছে, কিন্তু বাদ বাকি আইবিএ তে ঢাকার ছেলেমেয়েরা থাকে বা বড় শহরের বড় লোকের ছেলেমেয়েরা থাকে, কিন্তু বাদ বাকি সব বিভাগেই মেজরিটি হচ্ছে শ্রমজীবী মানুষের সন্তান। সুতরাং তাদের কথা কিন্তু ভাবতে হবে। সেক্ষেত্রে অনলাইনে যাওয়ার চাইতে আমার কাছে মনে হয় বরং টেলিভিশন অনেক ইজিয়ার মাধ্যম। যেরকম প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে যেমন টেলিভিশনে যাওয়া হচ্ছে, সংসদ চ্যানেল তো বসে আছে, সংসদ তো চলছে না, তো সংসদ চ্যানেলকে দেওয়া হোক এক একটা বিশ্ববিদ্যালয়, ওটা নিশ্চয়ই একটা সম্ভব ওরকম একটা রোস্টার করে নেওয়া, এবং সেটা আবার বিশ্ববিদ্যালয়গুলোতে ভার্চুয়াল ল্যাবও আছে, সুতরাং সেগুলোকেও ব্যবহার করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্বে আছেন তাদের এসব নিয়ে ভাবতে হবে। শুধু শিক্ষকদের 2 দিনের বেতন নিয়ে কিভাবে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে চেকটা দিয়ে একটা ছবি তুলবেন আর সেটাকে আপনার পরবর্তী ইলেকশনে কাজে লাগাবেন, সেটা নিয়ে না ভেবে আরো অনেক কিছু নিয়ে ভাবার আছে। শিক্ষার্থীদের জীবনের, তাদের এই যে সেমেস্টারটা চলে গেল, এই সেমেস্টারের ক্লাস আমরা কিভাবে, পরীক্ষা কিভাবে হবে, এটা রেজাল্ট কিভাবে হবে, এটা কিভাবে বাদ বাকি পৃথিবী কি করছে, আমরা কি সব নিয়ে কাজ করছি? আমাদের আইআর মানে যারা আমাদের এডুকেশন নিয়ে রিসার্চ করেন, তাদের সাহায্য নিয়ে ইজিলি কিন্তু আমাদের নেতৃবৃন্দ দ্রুত এটা নিয়ে বসতে পারেন। আমি জানি না তারা বসছেন কিনা বা তারা কি করছেন। তারা তো একটা শিক্ষক সমিতির মিটিং এর সিদ্ধান্ত নিজেরা নিয়ে নিয়েছেন, 100 শিক্ষককে জিজ্ঞেস করে, এবং তারপর আমাদেরকে অবহিত করেছেন। তার মানে 1900 শিক্ষকের যেই, মানে এমন নয় যে আমরা কেউ মানা করতাম যে 2 দিনের বেতন আমরা দিব না, আমি বরং বলেছিলাম আরো 2 দিনের বেতন বেশি নেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনারা 100 জন শিক্ষককে জিজ্ঞেস করে এটা কেন সিদ্ধান্ত নেবেন? এটা তো সবাইকে জানাতে হতো যে আমরা এরকম করতে যাচ্ছি। আমি উত্তর দেই বা না দেই, আমার তো জানার অধিকার
আগে, 1900 শিক্ষককেই জানাতে হতো যে আমরা আসলে এটা করতে যাচ্ছি, কিন্তু আপনি 100 জন শিক্ষককে জিজ্ঞেস করে এটা দিয়ে দিলেন এবং সেটা আমাকে জানালেন, অবহিত করলেন। তার মানে 73-এর অধ্যাদেশ কিন্তু আমাদের শিক্ষকদেরকে অনেক ইন্ডিপেন্ডেন্স, সেই ইন্ডিপেন্ডেন্স কিন্তু এখানে বড়ভাবে খর্বিত হয়ে গেল। এবং অনেকে এই প্রশ্নও তুলেছিলেন যে প্রধানমন্ত্রীর ফান্ডে তো যাওয়াই উচিত, কিন্তু তা বাদেও আমাদের 2 দিনের বেতন যাওয়া উচিত আমাদের শিক্ষার্থীদের কাছে। যেখানে দেখা গেল আপনাকে থ্যাঙ্কস দিয়েছে আপনার ছাত্র বোধহয়। থ্যাঙ্কস ম্যাম আমাদের কথা বলার জন্য। আরো অনেক কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। মাহবুব রতন বলেছেন, এদেশে মহামারী ছড়িয়েছে সরকারের দায়িত্বহীনতা, দুর্নীতি, সমন্বয়হীনতার কারণে। তো সেই জায়গায় সরকারকে প্রশ্ন করুন। আজকে যেমন দেখলাম রংপুরে শ্রমজীবী মানুষ ত্রাণের দাবিতে সিটি কর্পোরেশন ঘেরাও করেছে। এভাবে যেসব প্রতিষ্ঠানের ব্যর্থতায়, দায়িত্বহীনতায় সাধারণ মানুষের জীবন হুমকির মুখে, সেসব ঘেরাও করুক সাধারণ মানুষ। এইটা আমি একটু আসতে চাই এই প্রশ্নে। আসলে সাধারণ মানুষ এই যে ঘেরাও করছে, অর্থাৎ পেটে খাবার নেই ফলে সে ঘেরাও করছে, এইটা আসলে একভাবে, আপনি যেহেতু সমাজবিজ্ঞানের শিক্ষক এবং একই সাথে এই ডিসিপ্লিনের ছাত্র আপনি, বলে এইটা কি কোনো সামাজিক নৈরাজ্য কিংবা এক ধরনের অস্থিরতা, যেটাকে আবার রাষ্ট্রের সাথে মানুষের সমাজের যে ধরনের মানে বৈরিদ্বন্দ্ব, সেটাকে উস্কে দিতে পারে কিনা আসলে, কিংবা এটার প্রেক্ষিত হতে পারে? অবশ্যই উস্কে দিতে পারে। মানুষের মন পেটে খাবার না থাকলে, তাকে অনেকদিন ধরে অপেক্ষা করিয়ে রাখলে, তার কাছে তার যে অধিকার সেটা না পৌঁছালে তো অবশ্যই মানুষ রাগ হতে পারে, ক্ষোভ হতে পারে, সেটার বহিঃপ্রকাশ হতে পারে। আমরা দেখেছি কিন্তু 2-3 সপ্তাহ আগে চট্টগ্রামের ত্রাণের ট্রাক থেকে জামালপুরে ঘটনা ঘটেছে। হ্যাঁ, জামালপুরে ঘটেছে। কৃষকরা রেগে তাদের সমস্ত এগ্রিকালচারাল প্রোডিউস রাস্তায় ফেলে দিয়েছেন, দাম পাচ্ছিলেন না। এখন ধরেন এগুলো নিয়ে যখন নাগরিক লেভেলে নড়াচড়া শুরু হয়, তখন কিন্তু আবার কিছু কিছু কাজ হয়। তার মানে এই নাগরিক নড়াচড়া তো রাখতেই হবে, কারণ আমাদের সরকারগুলো তো কোনোভাবেই দায়িত্বশীল না, কোনোভাবেই তারা অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করে না। এখন সোশ্যাল মিডিয়া কিছুটা অ্যাকাউন্টেবল করছে তাদেরকে, তাহলে সোশ্যাল মিডিয়াতে চাপ রাখতে হবে। রাস্তায় বের হওয়া যেহেতু একটু শারীরিক দূরত্বের ব্যাপারে একটু ঝামেলা, সেই জন্য হয়তো বা এতদিন আমরা দেখিনি, কিন্তু এখন যদি মানে ঈদের শপিং করতে মানুষকে বের হয়ে যেতে দেয়, বিক্ষোভ করলে আর আপনি আটকাবেন কি বলে? যেমন সেদিন আমি পড়ছিলাম খুলনার খালিশপুরে রাষ্ট্রায়ত্ত কারখানা যেগুলো, জুট মিলগুলো, সেগুলোর যে শ্রমিক, তারা বেতন পান নাই 2-3 সপ্তাহ, এবং তারা রাস্তায় দাঁড়িয়েছেন সেই বেতনের দাবিতে। তখন পুলিশ এসে তাদেরকে শারীরিক দূরত্বের কথা বলেছে এবং বলেছে যে সরে যেতে হবে। তখন একজন নারী শ্রমিক নাকি বলেছে যে একজনকে যদি তুলেন তাহলে সবাইকে তুলতে হবে গাড়িতে। মানে আবার তো সেই শারীরিক দূরত্বের ব্যাপারটাই হয়ে গেল, যে সবাই মিলে যদি গাড়িতে উঠে যায় তাহলে তো সেই শারীরিক দূরত্ব থাকলো না। তার মানে আমার কথা হচ্ছে, মানে এদেরকে অবশ্যই রাষ্ট্রকে, বারবার বলছি, রাষ্ট্রকে এবং সরকারকে বারবার প্রেসার দিতে হবে, তাকে তার দায়িত্ব পালনে বাধ্য করতে হবে। কিন্তু যতদিন সে না করছে, মানুষ মরে যাক, এটা তো স্বাভাবিকভাবে আমরা চাইতে পারি না। আর আরেকটা প্রশ্ন আমার মনে হয় যে একটুখানি বলে নেওয়া ভালো, আর বেশি সময়ও নাই তোমার, সেটা হচ্ছে যে অনেক সময় এটা ভাবা হয় যে যদি তাদেরকে এরকম ভুখা পেটে রাখা যায়, তাহলে তারা রেগে মেগে সবকিছু ধ্বংস করে ফেলবে, বা তারা এই পরিস্থিতিকে বা এই রেজিমকে বা এই সরকারকে উল্টে দিবে। এত তো সহজ না, কারণ পেটে ভাত না থাকলে আসলে সরকার উল্টানো যায় না। পেটে ভাত না থাকলে মানুষ ভাত চায়, তার বিপি লো হয়ে যাবে। যদি কারো বিপি লো হয়ে যায়, সে তো আর, তাই না? আমার কথা হচ্ছে যে এখন করোনা পরিস্থিতিতে এক ধরনের নিরন্ন মানুষের হাহাকার তৈরি হয়েছে, সেই হাহাকারকে নিয়ে রাজনীতি না করাই ভালো। বরং আপনারা যারা, বিশেষ করে তোমরা যারা রাজনৈতিক সংগঠন করো, আমরা তো রাজনৈতিক সংগঠন, আমি যেমন কোনোদিন রাজনৈতিক সংগঠন করি নাই, শুধু থিয়েটারই করেছি জীবনে, আর পড়ালেখাটাই করেছি। যদিও আমি জানি না কেন সবাই মনে করে আমি তোমাদের সংগঠন করেছি, আমি জানি না কেন, কিন্তু চেতনা হচ্ছে আমাদের সাথে মিলে যায় আর কি। না, মনে হয় তোমাদের সাথে আমার বন্ধুত্ব বেশি, একটা কারণ হইতে পারে, যেহেতু আমার বন্ধু, সেই জন্য হইতে পারে এটা ভাবার তাদের কারণ। কিন্তু যেটা ঘটে যে আসলে যারা তোমরা রাজনৈতিক সংগঠন করো, তাদের এখান থেকে মানে তোমরা যে জনতার মধ্যে যে বেইজের কথা বলা হয়, সেই বেইজটা তোমাদের নাই। আসলে তোমাদের সেই বেইজটা তো তৈরি করতে হবে, এবং সেই বেইজটা, এবং এই ক্রিটিকটা আমি তোমাদেরকে দিচ্ছি যে সবাই বলে রাষ্ট্র ভেঙে ফেলো, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলো, আমিও বলি, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে সময়টা, এই সময়টা তুমি যে মানুষটার কাছে পৌঁছাতে পারছো, যার মুখে তুমি হাসি ফুটাতে পারছো, যে তোমাকে দোয়া করছে ফোন করার পরে বা টাকাটা পাওয়ার পরে, সেই মানুষটার সাথে যোগাযোগ রাখো। রাজনীতি তো এইটাই, রাজনীতি তো
কিভাবে তুমি রিডিস্ট্রিবিউট করবে রিসোর্স ফ্রম দ্য সেন্টার টু দ্য পেরিফেরি। এখন পেরিফেরিতে যদি তুমি রিসোর্স ডিস্ট্রিবিউশনের জন্য তুমি বলতে পারো যে আমি তো লোককে চিনিই না, কিন্তু ধরা যাক হরিপুরের ওই 63টা পরিবারের সাথে যে আমাদের যোগাযোগ হলো, সেই যোগাযোগের লিস্ট তো আমার কাছে আছে। সো সেই আমাদের এই সংগঠনের মধ্যে তো তোমাদের স্বেচ্ছাসেবকরাও আছে, তুমিও আছো, এক্সওয়াইজেডও আছে। তাহলে এই বেসটাকে ব্যবহার করো না কেন? কারণ সংগঠন ছাড়া বিপ্লব তো আসমান থেকে পড়বে না। মানুষের পেটে বিপ্লব মনে করছেন যে আপনার সাথে পুরোপুরি একমত, এবং অনেকে মনে করছেন যে এটা আসলে মানুষকে গিয়ে কাজ করার আছে, এই সংগঠনগুলোর অনেক কাজ করার আছে। তোমরা এই সুযোগটাকে, মানে এই যে তোমরা মানুষের কাছে যেতে পারছো, মানুষের জন্য একটা কিছু নিয়ে যেতে পারছো, হ্যাঁ অবশ্যই যারা বুর্জোয়া রাজনীতি করে তারাও যেতে পারছে, তাদের কাছে অনেক টাকা আছে তোমাদের থেকে, কিন্তু তোমাদের তো সেই আদর্শের জায়গাটা আছে। তোমরা তো সেই মানুষের পরার্থের জন্য করছো, তোমরা তো শুধু নিজেরা ইলেক্টেড হওয়ার জন্য করছো না। তাহলে সেই জায়গা থেকে তোমাদের সাথে ওদের পার্থক্য আছে। গণসংযোগটা তো হতে পারে। হ্যাঁ, আমরা একদম শেষের দিকে আসছি, আমাদের আর মাত্র কয়েক মিনিট সময় আছে। আপনার সাথে আমি এই বিষয়ে পুরোপুরি একমত, এবং সেটার কিছু বিষয় আমি এখানে করি যে আজকে আমাদের আলোচনায় যেসব প্রশ্ন উঠে সেখানে আরো কয়েকজন প্রশ্ন করেছেন, যেমন যাই হোক এই প্রশ্ন আসলে এখন উত্তর দেওয়া সম্ভব না। যে সৌম্য আরেকটা প্রশ্ন করেছেন কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস তো অনলাইন সম্ভব কিনা সেই বিষয় আছে। যাই হোক এটা আরেকদিন হয়তো আমরা আলোচনা করতে পারি, আলাদা আলাপ করতে হবে, আলাদা আলাপ করতে হবে। সোশিওলজির প্র্যাকটিক্যাল ক্লাস ডেফিনেটলি অনলাইনে করা সম্ভব, কিন্তু সব বিষয়ে সম্ভব না, সব বিভাগে সম্ভব না। হ্যাঁ, আর একজন বলেছেন মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছি, গো অ্যাহেড, চালিয়ে যান, চমৎকার উদ্যোগ, চমৎকার প্রয়াস, অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি অনেক আসছেন। তো আমি শেষ করার আগে কয়েকটা জিনিস বলি যে করোনা দুর্গত কেন্দ্র যেভাবে কাজ করছেন, এর পাশাপাশি অনেক সংগঠন আসলে কাজ করছেন, অসংখ্য মানুষ, আমরা আসলে এত মানুষকে চিনিও না, ব্যক্তিগত উদ্যোগে, সামাজিক উদ্যোগে, বিভিন্ন ক্লাব, এমনকি মহল্লার বাচ্চারা অনেক কাজ করছেন। মানে নিজেরা আমি যেখানে থাকি তা ওখানে একজন ক্লাস 6 পড়ুয়া একটা ছেলে, ও নিজে পানির বোতলে ব্লিচিং পাউডার মিশিয়ে ও যা পারে ওর মহল্লাতে জীবাণুনাশক ছেটানোর চেষ্টা করেছে। আমি নিজে দেখেছি, ওটা খুব ভালো লাগছে আমার এই জিনিসগুলা। আবার এটাও সত্যি, পাশাপাশি এই উদ্যোগ যাতে ক্ষতিগ্রস্ত হয় কিংবা যাতে ঠিক মতো না যায়, তার জন্য রাষ্ট্রের হেল্প আমরা ওইভাবে পাচ্ছি না, এটাও সত্য। আমরা ইতিমধ্যেই এই লাইভ প্রোগ্রামে আমাদের পাঠশালা, যেটা আমাদের একটা স্কুল আছে মিরপুরে, তাদেরকে এনেছি। আমরা আগামী 7 তারিখে এই একই সময়ে আমরা মনীষা চক্রবর্তী, যার কথা নিত্রাপু বললেন, ডাক্তার মনীষা চক্রবর্তী, উনি থাকবেন আমাদের সাথে। এর আগে আমরা চট্টগ্রামের আরো কয়েকটি সংগঠনকে আমরা এনেছি। ফলে আমরা চেষ্টা করছি যে রাষ্ট্র আসলে যে সমন্বয়টা করতে চায় না কিংবা সমন্বয়টা করেনি, সেটা আমরা নিজেরা যতটুকু পারি আমরা সমন্বয়টা করতে পারি কিনা, যেটা নিত্রাপু তার কথার মধ্যে বারবারই মানে বলার চেষ্টা করেছেন যে এই সমন্বয়টা নিজেদের মধ্যে করলেও অন্তত কিছুটা হলেও মানে বেটার ফলাফল আমরা পাবো। সেটা আশা করব যে আপনারা, আমরা সহ সকলে আমরা এই চেষ্টাটা করব যার যতটুকু সম্ভব। এবং শেষ করি একটা জিনিস দিয়ে, যে আপনারা এই করোনা, বলতে পারবো একটা প্রশ্ন আছে আপনার, আবার প্রশ্ন আছে একটা ছোট্ট, যে করোনা পরবর্তীতে কোনো ইতিবাচক পরিবর্তনের কোন রকমের সম্ভাবনা দেখেন, কিংবা কোনো জাস্ট 1 মিনিট 2 মিনিট যদি বলতেন। দেখি যদি এই এত যে কার্যক্রম রয়েছে, এত যে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, মানুষ এত পরার্থের জন্য এত কিছু করছে, এইটা যদি তারা ধরে রাখতে পারে, এটা যদি আমরা একটা সত্যিকারের একটা ইম্প্যাক্ট রাখতে পারি, আমরা এক জায়গায় থাকতে পারি, এবং আমরা এই যে ধরো পৃথিবীটা যে একটু পরিষ্কার হয়ে গেল, আমাদের কার্বন ফুটপ্রিন্ট যে কমে গেল, এইটা থেকে যদি একটু বুঝতে পারি যে আসলে পৃথিবীটাকে আমরা কিরকম ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু সত্যিকারের ইতিবাচক পরিবর্তন সম্ভব। আর আমি যারা এতক্ষণ শুনেছেন, মন্তব্য করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ছোট্ট করে আমাকে শেষ করতে বলার আগে বলে দিই, করোনা দুর্গত সহযোগিতা কেন্দ্রে যারা এতদিনে সাহায্য করেছেন অর্থনৈতিকভাবে, স্বেচ্ছাশ্রম দিয়ে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর যারা মনে করছেন যে আপনারা কিছুটা পারবেন, আমরা কিছুটা পারবো, এরকম কাজ করা সম্ভব, আমরা সবসময় ওপেন, ইউ ক্যান অলওয়েজ কাম এন্ড টক টু আস। আমাদের অনেক নাম্বার অনেক জায়গায় ছড়ানো আছে, আমার প্রোফাইলেই আছে, সেগুলো দিয়ে আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের কিন্তু অনলাইনে
মেডিকেল টিম আছে, সুতরাং তারা কিন্তু সরাসরি স্বাস্থ্যসেবা দিচ্ছে এবং তাদের ফোন করলেই তারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন। তারা ডাক্তার সবাই বিশেষজ্ঞ এবং প্রত্যেকের আলাদা আলাদা মানে বিশেষায়িত এলাকা আছে, সেসব বিষয়েই তারা কথা বলছেন। আপনাদের সেই প্রয়োজন হলেও কিন্তু সেখানে আপনারা সহযোগিতা নিতে পারেন। আর ডাক্তার যদি কেউ থাকেন যারা এই উদ্যোগের মধ্যে যুক্ত হতে চান, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা খুবই প্রয়োজন আমাদের ডাক্তারদেরকেও, যদি আপনারা সময়টা একটু দিতে পারেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আর আপনার ঈদ ভালো হোক, আপনার সংযম ভালো হোক, কিন্তু যা সঞ্চয় হবে তা পাশের বাড়ির মানুষটার জন্য রাখবেন, এটাই আমরা আশা করি। কারণ সংযম বা সিয়াম সাধনার মূল কথাটাই কিন্তু তাই, যে আপনি অন্যের সাথে সেটা ভাগ করে নেবেন, তাহলেই ঈদটা সুন্দর হয়। সেইটুকু আপনাদের কাছে আশা রাখলাম। মনে করি যে যদি আপনারা যদি মনে করেন আপনার ঈদের অর্থ আমাদের সহযোগিতা কেন্দ্রকে দেবেন বা আমাদের পাঠশালাকে দেবেন বা আরো অনেক উদ্যোগ আছে দেবেন, আপনার আপনার ইচ্ছে মতো যে কোনো একটা জায়গায় দিন, কিন্তু দিন। আসুন এবার একটু কম ভোগ্য পণ্যের ব্যবহার করি। জি, অনেক ধন্যবাদ নিত্রা আপু। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এই নিয়মিত আয়োজন একদিন 2 দিন পরপরই করব। একটু পরেই রাত 10টায় আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, অধ্যাপক আনু মোহাম্মদের সাথে ফিরোজ আহমেদের একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার আছে, আপনারা সেটাও দেখবেন আশা করছি। আর শেষ কথা বলি যে আপনারা নিরাপদ থাকুন, শারীরিক দূরত্ব বজায় রেখে কিন্তু মানবিক ঐক্য করার একটা চেষ্টা করুন, সেই আশাবাদ ব্যক্ত করে নিত্রা আপুকে আবারও শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ।